বিশেষ পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের এই ক্লাসটাতে স্বাগত। আমরা এখন কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে। ক্লাসটার নাম হচ্ছে ইম্পর্টেন্ট টার্মিনোলজিস বা গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা এবং শব্দ, যেগুলো আমরা ব্যাখ্যা করব, আপনাদের জন্য সহজে বোঝাবো। তো যারা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, স্পেশালি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং আমাদের এই কোর্সে এনরোল করেছেন, অনেক স্বপ্ন নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি দেশকে সার্ভ করবেন, একটা সময় প্রথম শ্রেণীর চাকরি করবেন এবং অনেক ইম্প্যাক্ট করার আপনি সুযোগ পাবেন দেশের জন্য। তো তারা যারা এই ক্লাসটা করছেন তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, আপনারা জানেন যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে প্রথম ধাপ, যেখানে আপনাকে এমসিকিউ পরীক্ষা দিতে হয়। তো আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা থেকে মানে পরবর্তী কিছু সময় আমরা যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো, ইম্পর্টেন্ট টার্মিনোলজিস, এই টার্মিনোলজিস থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না, বা ধরে নেন যে কোনো প্রশ্ন আসবে না। ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। ইয়াস, আই রিপিট, এখন আমি যে জিনিসগুলো আলোচনা করব এখান থেকে বিসিএস পরীক্ষায় কিন্তু সাধারণত কোনো প্রশ্ন আসেই না। ইয়াস, কোনো প্রশ্নই আসে না হয়তো। তাহলে কেন আমরা এই ক্লাসটা আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসলাম, এবং আপনারাই বা কেন অন্যান্য ইম্পর্টেন্ট পড়াশোনা বাদ দিয়ে বা ইম্পর্টেন্ট কাজকর্ম বাদ দিয়ে কেন আমাদের এই ক্লাসটা করবেন? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের। আপনারা যারা ফুটবল ক্রিকেট খেলা দেখে থাকেন, ফুটবল 90 মিনিটসে হয়, ক্রিকেট হয়তো ধরেন টি20 ম্যাচের কথা যদি আপনি বলেন, 20-40 ওভার, প্রায় 3-3.5 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। তো এই ম্যাচটা খেলার আগে আপনারা দেখবেন প্লেয়াররা কিন্তু নেট প্র্যাকটিস করে। তার মানে কি, সে নেটের মধ্যে ব্যাট করছে, বল করছে, ফিল্ডিং করছে। তো এটা দ্বারা আমরা বুঝতেছি না, এটা যেহেতু সে খেলার মাঠে ফুটবল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং করে, তাই সে নেট প্র্যাকটিসেও সে ব্যাটিং, বোলিং এন্ড ফিল্ডিং করছে, রাইট? কিন্তু আরো একটা কাজ তারা করে, যদি আপনারা দেখে থাকেন, যে খেলার আগে বা নেট প্র্যাকটিসেরও আগে তারা কিন্তু ওয়ার্ম আপ করে বা স্ট্রেচিং করে। ওয়ার্ম আপ বা স্ট্রেচিং কিন্তু খেলার কোনো, তারা যেভাবে খেলে সেটার কিন্তু কিছু না। তারা হয়তো দৌড়াচ্ছে, তারা কিছু পুশ আপ করছে, কিছু ফিজিক্যাল মুভমেন্ট করছে, স্ট্রেচিং করছে বা ওয়ার্ম আপ করছে। তারা এটা কেন করে? তারা করে কারণ তাদের শরীরটাকে নর্মাল স্টেট থেকে স্পোর্টি স্টেট নিয়ে যাচ্ছে, এবং তারা যখন খেলতে যাবে তখন তাদের যখন বিভিন্ন দৌড়াতে হবে, জাম্প করতে হবে, ডাইভ দিতে হবে, লটস অফ থিংস দে হ্যাভ টু ডু, এবং সেই সময় যাতে তাদের ফিজিক্যালি কোনো ইনজুরি না হয় বা তারা যাতে ওটা নর্মালি খুব দে ক্যান পারফর্ম অ্যাট দেয়ার বেস্ট, সেটার উদ্দেশ্যেই কিন্তু তারা এই ওয়ার্ম আপ বা স্ট্রেচিংগুলো করে থাকে। আমাদের আজকের ক্লাসটা কিন্তু প্রিলিমিনারি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ওয়ার্ম আপ বা স্ট্রেচিং ক্লাস। তার মানে হচ্ছে, আপনি যদি এই ক্লাসটা করেন এবং আপনি যদি এই ইনফরমেশনগুলো আপনার কাছে ক্লিয়ার থাকে মোটামুটি, আপনার কিন্তু পরবর্তীতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা বুঝতে খুবই সহজ হবে, খুবই সহজ হবে। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে, আমরা তো সবসময় উইল ড্রিম বিগ, আমরা তো সবসময় একদম ট্রফিটাকে টার্গেট করবো। দ্যাট মিনস আমরা সবসময় আমরা নিজেদেরকে বিসিএস ক্যাডার বানাবো, আমরা গভর্নমেন্টের ফার্স্ট ক্লাস জব করবো। আমরা ওই জায়গায় যেহেতু আমাদের নিজেদেরকে, আমাদের টার্গেট, এবং আমরা ওখানে যেহেতু নিজেদেরকে কল্পনা করছি, সেহেতু আপনাকে কিন্তু একটা সময় প্রিলি পাস করার পরে আপনাকে রিটেন এক্সাম দিতে হবে, তারপর আপনাকে ভাইভা দিতে হবে, অ্যান্ড দেন ইউ উইল জয়েন দ্য ওয়ার্কফোর্স। তো সেটাই যখন অবস্থা, তো তখন রিটেনে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের রিটেন পরীক্ষা দিতে হবে, ভাইভাতে আপনাকে এখানে অনেক প্রশ্ন করতে পারে। তো আপনার যদি এই কনসেপ্টগুলো জানা না থাকে, আপনি প্রথম দিকে হয়তো প্রিলিমিনারি জাস্ট কিছু ইনফরমেশন মুখস্থ করে পাস করে গেলেন, বাট পরবর্তীতে কিন্তু দেয়ার ইজ আ হাই চান্স যে আপনি ইউ উইল বি ইন ট্রাবল। সো সেই কারণেই আমাদের আজকের এই ক্লাসটা ইম্পর্টেন্ট টার্মিনোলজিস। আমরা কিছু কিছু টার্মস নিয়ে আসবো এবং এই টার্মসগুলো আপনাদের সামনে এক্সপ্লেইন করার চেষ্টা করব। আপনারা হয়তো এখানকার অনেক টার্মসই জানেন, হয়তো কিছু কিছু টার্মস আপনারা খুব ভালোই জানেন, আবার কিছু কিছু হয়তো আপনাদের অজানাও থাকতে পারে। সো আপনারা আমাদের সাথে এই ক্লাসটা করেন এবং শব্দগুলো একটু শোনার চেষ্টা করেন। আমরা চেষ্টা করবো একদম লেমন্স টার্মে খুব সিম্পলভাবে ভেঙে চুরে এটাকে বুঝাই দিতে, ঠিক আছে? সো লেটস স্টার্ট। আমাদের প্রথম টার্মটা হচ্ছে জিও পলিটিক্স, যেটা আপনারা শুনেছেন বা শুনেন সবসময়, যে জিও পলিটিক্স, বা বাংলা করলে আসে ভূ রাজনীতি। হোয়াট ইজ জিও পলিটিক্স? যে কাউকে কিন্তু অনেক সময় এটা বিসিএস এর ভাইভাতেই কোয়েশ্চেন করে, রিটেন পরীক্ষা এটা নিয়ে প্রশ্ন থাকে। আপনি প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার সময় বারবারই হয়তো বলবে যে জিও পলিটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বিমস্টেকের ভূমিকা অনেক বেশি, বা নেটোর ভূমিকা অনেক বেশি, বা জিও পলিটিক্যাল রিয়েলিটিতে ধরেন আপনাকে বললো যে মিয়ানমারের রাখাইন অঞ্চলটা অনেক ইম্পর্টেন্ট। তো এই যে জিও পলিটিক্স কথাটা বারবার আসে, হোয়াট ইজ দ্য মিনিং অফ জিও পলিটিক্স? তো জিও পলিটিক্স একদম সিম্পলি যদি আপনি ভেঙে ফেলেন, এই শব্দটার মধ্যে দুইটা টার্মস আছে, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে পলিটিক্স। এখন জিওটা আসছে হচ্ছে জিওগ্রাফি থেকে জিও, তাহলে বোঝা যাচ্ছে ভূগোল, জিওগ্রাফি, আর পলিটিক্স রাজনীতি। তো সিম্পলি বললে রাজনীতির উপরে ভূগোলের প্রভাব কি বলা হয়? জিও পলিটিক্স। ক্লিয়ার?
সো ইম্প্যাক্ট অফ জিওগ্রাফি অন পলিটিক্স। ইম্প্যাক্ট অফ জিওগ্রাফি অন পলিটিক্স অর্থাৎ একটা ভূগোল বা একটা জিওগ্রাফি বা একটা পৃথিবী আপনার অবস্থানের কারণে রাজনীতির উপর এটা যে ইম্প্যাক্টটা পড়ে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন একটা বাসা আছে, ধরেন আপনারা কয়েকটা বাড়ি আছে পাশাপাশি। এখন ধরেন আপনার বাড়ির পাশে আপনার বাসাটা পড়ছে একদম রাস্তার সাইডে, তাহলে কিন্তু ওইটা নিয়েই কিন্তু ইম্প্যাক্টটা হবে, মানে ওইটা নিয়েই কিন্তু ঝামেলাটা হবে। যখন জায়গাটা ভাগ হবে তখন কিন্তু সবাই চাবে আমি রাস্তার পাশে থাকবো, বা সবাই চাবে আমি নদীর পাশে থাকবো, বা আমি দক্ষিণমুখী ফ্ল্যাটটা নিব। এবং আপনারা দেখবেন যে এখানে কিন্তু প্রাইসও কিন্তু আপ ডাউন হয়। যেমন দক্ষিণা বারান্দা যেখানে আছে, যেখানে দক্ষিণের বাতাস আছে, সেই ফ্ল্যাটের দাম কিন্তু বেশি হয়। উত্তর দিকের ফের ইম্প্যাক্ট, মানে ভূগোলের ইম্প্যাক্ট। সো রাস্তার জায়গাটা নিয়ে যেরকম ঝামেলা হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, দক্ষিণমুখী ফ্ল্যাট নিয়ে যেরকম মানুষের একটা ইন্টারেস্ট থাকতেছে, ঠিক একইভাবে এই ওয়ার্ল্ড পলিটিক্সে বা বিশ্ব রাজনীতিতেও কিন্তু একটা দেশের যে অবস্থান, একটা দেশের যে জিওগ্রাফিক্যাল পজিশন, এইটার কারণে কিন্তু ওই দেশের ইম্পর্টেন্স বেড়ে যায় বা কমে যায়। সেই কারণেই এই কনসেপ্টটাকেই বলা হয় জিও পলিটিক্স। যেমন আমি কিছু এক্সাম্পল দিই, ধরে নেন আফ্রিকায় একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে জিবুতি। আমি যদি এখানে যাই, এই যে এইখানে যদি আপনারা দেখেন, এইখানে একটা দেশ আছে, যে দেশটার নাম হচ্ছে জিবুতি আফ্রিকায়। সো জিবুতিতে যদি আপনি যান, এইখানে এই জায়গাটায় জিবুতি, তো এইখানে কোনো একটা জায়গায় জিবুতির অবস্থান। তো জিবুতি কিন্তু ছোট একটা দেশ, কিন্তু তারপরও কিন্তু জিবুতিতে যে এইখানে কোনো একটা জায়গায় স্টিল কিন্তু জিবুতিতে একটা ডিক্টেটরশিপ চলতেছে, কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেকটা দেশেরই জিবুতিতে একটা ঘাঁটি আছে। এবং ওয়েস্ট বা কোনো কান্ট্রি কিন্তু জিবুতিকে বলে না যে তোমার ডেমোক্রেসি নেই। কারণটা কি? কারণ হচ্ছে জিবুতি হচ্ছে এই যে একটা প্যাসেজ, এই স্ট্রেট, এইখানটায় কিন্তু জিবুতিটা পজিশন আছে, এবং এই পজিশনের কারণে ওখান দিয়ে কিন্তু সব তেলের জাহাজগুলা আপ ডাউন করে, যার ফলে জিবুতিকে কেউ কিছু বলে না, কারণ জিবুতি ওইখানে আছে, সো তাকে লাগবে। সেই কারণে সবাই এখানে জিবুতিতে ইনভেস্ট করছে, ঘাঁটি করতেছে। একইভাবে যদি আপনি দেখেন এখানে মালাক্কা স্ট্রেট, এটাও কিন্তু জিওপলিটিক্যাল রিয়েলিটিতে এটার ইম্প্যাক্ট অনেক, কারণ এখান দিয়ে প্রচুর জাহাজ পাস করে চায়নায় যায়। চায়নার জন্য এই পজিশনটা খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে আছে ইরানের এখানে হরমুজ প্রণালী, এটাও জিওপলিটিক্যাল রিয়েলিটিতে অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তেলের জাহাজ যায়। সেই জায়গাটা যে কন্ট্রোল করতে পারে সে ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো পৃথিবীতে এরকম অনেক জায়গা আছে যেটার জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স অনেক বেশি, এবং এরকম অনেক দেশও আছে যাদেরও জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স অনেক বেশি। এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে জিওপলিটিক্স বা ভূরাজনীতি। সো আপনারা এখন আশা করি ভূরাজনীতি সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন। আমরা নেক্সট যে টপিকটা কনসেপ্টটা যাবো সেটা হচ্ছে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আপনারা অনেকেই শুনে এসেছেন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লব। আসলে জিনিসটা কি? শিল্পের বিপ্লব। বিপ্লব কাকে বলে? রিভলিউশন। রিভলিউশন কখন হয়? একটা সিম্পল এক্সাম্পল ধরেন একটা জায়গায় কিছুই নাই, হঠাৎ করে দেখলেন এখানে বিশাল বিশাল গাছ হয়ে গেছে, জাস্ট ইন দ্য স্প্যান অফ কাপল অফ মিনিটস। এটাকে বলা হচ্ছে বিপ্লব, যে হঠাৎ করে বড় রকম কোনো পরিবর্তন, সেটাকেই বলা হচ্ছে রিভলিউশন। তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লবটাও তাই, যে শিল্পের বিপ্লব, অর্থাৎ ইন্ডাস্ট্রিগুলা খুব ট্রিমেন্ডাসলি গ্রো করছে এবং খুব বড় একটা চেঞ্জ নিয়ে আসছে। সো বর্তমানে আমরা 4টা শিল্প বিপ্লবের কথা জানি। সো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, প্রথম শিল্প বিপ্লব হয়েছিল 1765 সালে, যখন ফার্স্ট মেশিনের আবির্ভাব হয়। অর্থাৎ আগে তো এগ্রিকালচার হাতে কষ্ট করে করে মানুষ করতো, কষ্ট করে ধান কাটতো, কষ্ট করে বীজ বুনতো, কিন্তু মেশিনের আবির্ভাব যখন হলো তখন কিন্তু এই এগ্রিকালচার কাজগুলো কিন্তু তখন মেশিন করা শুরু করলো, এবং বাষ্পীয় ইঞ্জিনও কিন্তু তখন আবিষ্কৃত হলো। এটা ছিল প্রথম শিল্প বিপ্লব, অর্থাৎ ফার্স্ট টাইম দ্য মেশিন কেম ইন টু প্লে। দ্বিতীয় শিল্প বিপ্লব বা সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা হচ্ছে 1870 সালে। এটা কি হয়েছিল? এই সময় হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানির আবিষ্কার হলো, অর্থাৎ তখন উই গট অয়েল, আমাদের তেল, গ্যাস, বিদ্যুৎ, এই জিনিসগুলো আমরা পাইলাম, যার ফলে কি হলো, ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করা শুরু করলো, এবং তখন যোগাযোগ ব্যবস্থার খুব ভালো উন্নতি হওয়া শুরু করলো। এটা হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব। তৃতীয় শিল্প বিপ্লব কোনটা? এটা হচ্ছে যখন কম্পিউটার এবং ইন্টারনেটের আবির্ভাব হলো, দ্যাট ইজ 1969 সালে। কম্পিউটার এবং ইন্টারনেট আসাতে আমাদের লাইফটা আরো ইজি হয়ে গেল, আরো ডাইনামিক হয়ে গেল। তো এই তিনটা মোটামুটি আমরা এখন জানতাম। আরেকটা যেটা নিয়ে আমি আসলে এখন কথা বলবো সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এই জিনিসটা কি? এই কনসেপ্টটা নিয়ে এসছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রফেসর শোয়াব নামে একজন ভদ্রলোক এই কনসেপ্টটা সর্বপ্রথম নিয়ে আসেন, চতুর্থ শিল্প বিপ্লব।
দেখেন আমরা কিন্তু তৃতীয় শিল্প বিপ্লবে ইন্টারনেট এবং কম্পিউটার কিন্তু এসছে, এবং আমরা দেখেছি যে কিভাবে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন টেকনোলজি একটা ম্যাসিভ একটা চেঞ্জ নিয়ে এসছে আমাদের লাইফস্টাইল এবং সব কিছুতে আমরা অনেক এগিয়ে গিয়েছি। বাট অন টপ অফ দ্যাট আমরা কিন্তু এখন আরেকটা জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন ধরেন আমরা কিন্তু এখন চাইলেই কিন্তু যন্ত্র কিন্তু আমাদের সাথে কথা বলছে। সো আমরা একটু দেখি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কি। যেমন আমার ফোনে একটা সফটওয়্যার আছে সিরি নামে। সো আমি যখন তাকে ভয়েস দিয়ে কোনো কিছু কমেন্ট করি, সে কিন্তু আমার কমেন্টটা এক্সিকিউট করে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যখন ওকে বলবো হেই সিরি একটা কাজ করো, সে দেখবেন করে ফেলতেছে। যেমন দেখেন আমি যদি এখানে বলি এখন হেই সিরি ক্যান ইউ প্লিজ সেট অ্যালার্ম এট 8 PM। Okay, I've turned it on. সো দেখেন সে কিন্তু 8টার সময় অ্যালার্মটা কিন্তু সেট করে ফেলেছে। আমি জাস্ট ভয়েস কমেন্ট দিয়েছি, সে কিন্তু করেছে। এই যে মেশিন যে একটা ইন্টেলিজেন্স নিয়ে আসছে, আমরা তো জানি এটা একটা জড় পদার্থ। এই জড় পদার্থটা কিন্তু এখন আমাকে কিন্তু রেসপন্স করছে, সে কিন্তু আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সটা গ্রো করতেছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে হচ্ছে যে আগে আমরা যে কাজগুলো মানুষ করতো, মানুষের যেরকম একটা ব্রেইন আছে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এইরকম কাজকর্ম কিন্তু যন্ত্র করা শুরু করছে। তো দেখবেন যন্ত্র আপনাকে ডিরেকশন দিচ্ছে। আমরা গুগল ম্যাপসের কথা জানি, এখন কিন্তু দেখবেন আপনি গুগল ম্যাপস ইউজ করে কিন্তু শোজ ইউ দ্য ডিরেকশন, এবং সে কিন্তু এটা ভার্বালি আপনাকে বলছেও যে এখন টার্ন রাইট, টার্ন লেফট, গো স্ট্রেইট। এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। একদম খুব সিম্পলি যদি আমি বলি, আরো বড় বড় কাজ এই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করা সম্ভব। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে, সেটা হচ্ছে বিগ ডেটা বা বড় ডেটা। এটার মানে হচ্ছে ইটস আ কালেকশন অফ অল দ্য ইনফরমেশন। যেমন ধরেন আমি যদি আমার কথা বলি, আমি প্রতিদিন অফিসে যাচ্ছি, সকালে ঘুম থেকে উঠতেছি, আমি একটা টাইমে ব্রাশ করছি, ফ্রেশ হচ্ছি, খাচ্ছি, ফেসবুক করছি, ফ্রেন্ডের সাথে আড্ডা মারতেছি, আমি কোথাও শপিংয়ে যাচ্ছি, আমি একটা নির্দিষ্ট সময় একটা গাড়িতে উঠছি। প্রত্যেকটা আমার যে আচরণগুলো, আমি কখন কি করতেছি, এই প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আমার কাজকর্ম আছে, এই সবগুলোর একটা কালেকশন হচ্ছে বিগ ডেটা। আমি কি করতেছি এই পুরো ডিটেলসটা যখন আপনি একটা লম্বা সময়ের জন্য পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি একটা মোটামুটি একটা ট্রেন্ড বলে দিতে পারবেন যে হ্যাঁ উনি এখন, তখন হয়তো বলা যাবে হ্যাঁ সে সকাল 7টায় ঘুম থেকে উঠতেছে, সে 8:30টার সময় অফিসে যাচ্ছে, সে এই টাইমে লাঞ্চ করতেছে, এই টাইমে সে অমুক রেস্টুরেন্টে যাচ্ছে, এই টাইমে সে ঘুমাচ্ছে। এই যে কালেকশনগুলো, সেইটা দেখে কিন্তু মানুষের বিহেভিয়ারকেও প্রেডিক্ট করা সম্ভব, এবং সেই দিকে কিন্তু এখন যাচ্ছে। এটাকে বলা হচ্ছে বিগ ডেটা, খুব সিম্পলি যদি বলেন। আর যদি অফিসিয়াল টার্মসে বলেন, তাহলে প্রত্যেকটা ডেটা, অফিসে কখন কি হচ্ছে, কখন প্রোডাকশন হচ্ছে, কখন কে আসতেছে, কে যাচ্ছে, কোন প্রোডাক্ট সেল হচ্ছে, কোন প্রোডাক্ট কোন জায়গায় আছে, কাকে কত টাকা বেতন দিচ্ছেন, সামনে 10 বছরের প্রেডিকশন কি, অল দোজ ইনফরমেশন when collected together are known as the big data। এবং এটা নিয়ে কিন্তু পৃথিবীতে এখন একটা রিভলিউশন হচ্ছে, দ্যাট ইজ known as the চতুর্থ শিল্প বিপ্লব বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে কনসেপ্টটা, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলে থাকে, সেটা হচ্ছে মার্জ অফ মেশিন অ্যান্ড ম্যান। সো মার্জ অর্থাৎ মিলে যাবে, মেশিন অ্যান্ড ম্যান, মানুষ এবং যন্ত্র মিশে যাবে। এটাকেই বলা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। অর্থাৎ বায়োলজিক্যাল এবং মেকানিক্যাল যে বডি আছে, এই দুইটা মিক্স করবে। এই দুইটার মিক্সটাই হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে, অনেক অপরচুনিটি নিয়ে আসবে। সেটা আপনাদের রিটেন পরীক্ষার জন্য দরকার হবে, বাট কনসেপ্টটা আপনারা একটু মনে রাখবেন, এটাকেই বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। আমরা যদি পরের টপিকে যাই, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নলেজটাকে ক্লিয়ার করার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য, সেটা হচ্ছে পররাষ্ট্র নীতি এবং কূটনীতি বা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। অনেকগুলো টার্মস এখানে আমি নিয়ে আসবো এর পাশাপাশি। সো ফার্স্টে যদি আমি যাই, পররাষ্ট্র নীতি বা ফরেন পলিসি। পলিসি বলতে কি বোঝায় আসলে? পলিসি যদি আমি বলি, পলিসি মানে হচ্ছে, আমরা সব জায়গায় শুনবো যে দেশের পলিসি এই, আমেরিকার পলিসি এই, ইন্ডিয়ার ফরেন পলিসি এই, অমুক কোম্পানির পলিসি এই। পলিসি মানে হচ্ছে বেসিক্যালি একটা গাইডলাইন। পলিসি হচ্ছে একটা গাইডলাইন, খুবই সিম্পল লেভেলে একটা গাইডলাইন। এই কিসের গাইডলাইন? টু মেক ডিসিশন। সো আপনি সিদ্ধান্ত নেয়ার জন্য আপনাকে কিছু গাইডলাইন দিয়ে দিবে। যেমন ধরেন আমি যদি এখানে বলি, যেমন দেখবেন যে ফিফার বা আইসিসির অ্যান্টি রেসিজম পলিসি আছে, অর্থাৎ বর্ণবাদ বিরোধী পলিসি আছে। তার মানে ওখানে দেখবেন কিছু ক্রাইটেরিয়া দিয়ে আছে, এইটা। এই পলিসিটার উপর বেস করে তখন তারা ডিসিশন নিতে পারে আসলে কি এটা একটা রেসিস্ট বিহেভিয়ার হবে কিনা। তো এইরকম ভাবে পলিসিতে সোজা কথা বলতে গেলে কিছু নির্দেশনা, কিছু সেট অফ রুলস বা গাইডলাইন, যার দ্বারা একজন অফিসার বা একজন মানুষ ডিসিশন মেক করতে পারে।
যেমন একটা এক্সাম্পল দেই, বাংলাদেশের যদি আপনি পররাষ্ট্রনীতির কথা বলেন, যে ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালিস টুয়ার্ডস নান, সবার প্রতি বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটা হচ্ছে আমাদের নীতির একদম প্রিন্সিপাল। যেটা তার মানে কি, যখনই আমরা কোনো ডিসিশন নিতে যাব, আমাদের এইটা হচ্ছে একটা গাইডিং ফিলসফি হিসেবে কাজ করে। পররাষ্ট্রনীতি ওইটাই যে আপনার পররাষ্ট্র বিষয়ক যেরকম গাইডলাইন থাকে একটা দেশের, সেইটাকেই বলা হচ্ছে পররাষ্ট্র নীতি, যেটা দেখে ওই দেশের ডিপ্লোম্যাটরা বা ওই দেশের ফরেন সার্ভিস অফিসাররা বা ওই দেশের সরকার একটা ডিসিশন বাস্তবায়ন করে থাকে, সেটাকেই বলা হয় পররাষ্ট্র নীতি। এবং সাধারণ অর্থে পররাষ্ট্র নীতির একদম ডেফিনিশন, একদম লেম্যানস ডেফিনিশন হচ্ছে দেশের স্বার্থকে বাইরের দেশে প্রমোট করা এবং প্রোটেক্ট করা। আপনার দেশের যে স্বার্থ আছে, ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ যেই স্বার্থগুলো নিয়ে আপনার দেশ কাজ করে, সেই স্বার্থটাকে পৃথিবীর বাইরে প্রমোট করা এবং প্রোটেক্ট করা, সেটাই হচ্ছে পররাষ্ট্র নীতি। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি যদি এখন ফিলিস্তিনের কথা বলি, ফিলিস্তিনের কিন্তু এই মুহূর্তে পররাষ্ট্রনীতির মেইন উদ্দেশ্যটা হচ্ছে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ফিলিস্তিনের কিন্তু এটা যেহেতু তাদের ন্যাশনাল ইন্টারেস্ট, এটাকেই তারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, এমনকি জাতিসংঘেও এই আইডিয়াটাকেই তারা প্রমোট করে এবং এই ফিলসফিটাকেই তারা বারবার তুলে ধরার চেষ্টা করে, এন্ড দ্যাট ইজ দেয়ার ফরেন পলিসি। তাহলে ডিপ্লোম্যাসি জিনিসটা কি, হোয়াট ইজ কূটনীতি বা ডিপ্লোম্যাসি? এই পররাষ্ট্র নীতিটাকে বাস্তবায়ন করার জন্য কিছু টুল দরকার, কিছু ওয়ে দরকার। সেই ওয়েটাই হচ্ছে কূটনীতি। কূটনীতি হচ্ছে তার ওয়ান অফ দ্য ওয়েজ। ডিপ্লোম্যাসি ইজ আ টুল টু অ্যাচিভ ইয়োর ফরেন পলিসি। যেমন দেখেন, আমরা যদি বলি সেখানে হচ্ছে যেমন একটু যদি খেয়াল করি আমরা, ধরেন আমরা যদি আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা বলি, সেই সময়ে কিন্তু আমরা যেমন একদম ব্যাটল ফিল্ডে আমাদের মহান মুক্তিযোদ্ধারা যেরকম ভাবে ফাইট করছিল পাকিস্তান হানাদারদের বিরুদ্ধে, পাশাপাশি কিন্তু আরেকটা যুদ্ধ চলতেছিল আমাদের, সেটা কিন্তু ছিল ডিপ্লোম্যাটিক ফ্রন্টে, অর্থাৎ ফরেন পলিসির ফ্রন্টে। সেখানে কি হচ্ছিল, আমাদের যারা কূটনীতিক ছিল, ফরেন পলিসি যারা ফরেন সার্ভিসে কাজ করতো ওই সময়, তারা কিন্তু যার যার জায়গা থেকে, তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা কিন্তু যার যার জায়গা থেকে ওই দেশকে কনভিন্স করার চেষ্টা করেছে যে বাংলাদেশকে তোমরা স্বীকৃতি দাও, বাংলাদেশে কিন্তু এরকম ভাবে আমাদেরকে হত্যা করা হচ্ছে, বাঙালিদেরকে এভাবে টর্চার করা হচ্ছে, বাঙালিদের উপর এভাবে নির্যাতন করতেছে পাকিস্তানি হানাদার বাহিনী। এই যে এইটাকে তারা কিন্তু চেষ্টা করছে এই কনসেপ্টগুলো তাদের মধ্যে দেওয়ার এবং তাদের কাছ থেকে সহযোগিতা আদায় করে আনার, স্বীকৃতি আদায় করে আনার। এই যে তারা কাজটা করেছে, এটা ছিল কিন্তু কূটনীতি। দিস ইজ দ্য ডিপ্লোম্যাসি। আবার ওইখানে দেখবেন পাকিস্তানও কিন্তু দেখবেন যে ওই সময় কিন্তু তারাও কিন্তু জাতিসংঘে যেয়ে কিন্তু তারা একটা পেপারও ছিঁড়ে ফেলেছিল এবং বলছিল যে তারা কখনো সারেন্ডার করবে না, এই করবে না, সেগুলো নানান কথা বলছিল। ওইটা ছিল তাদের কূটনৈতিকটা। তো এইটাকে হচ্ছে কূটনীতির বেসিক জিনিসটা হচ্ছে যে আপনার পররাষ্ট্র নীতিকে অর্জন করার জন্য, আপনার ফরেন পলিসিকে অ্যাচিভ করার জন্য ইটস আ ওয়ে, ইটস আ মিনস, এটি হচ্ছে কূটনীতি। এবং এটা সাধারণত বিভিন্ন কূটনৈতিক বা বিভিন্ন ফরেন সার্ভিস অফিসারদেরকে দিয়ে এই কাজটা করানো হয়, কূটনীতি। আর অনেক মানুষও করতে পারে, বাট আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে টু অ্যাচিভ ইউর ফরেন পলিসি। ইটস আ ওয়ে অর ইটস আ টুল অর ইটস আ মিনস টু অ্যাচিভ ইউর ফরেন পলিসি, পররাষ্ট্র নীতি। এটাই হচ্ছে মোটামুটি দুইটার মধ্যে একটা আপনি বলতে পারেন যে সম্পর্কটা। তো আমরা যদি মুভ করি যে এই কূটনীতির আসলে আমরা কোথায় বারবার রেফার করি, ভিয়েনা কনভেনশন 1961, এই সালটা আপনারা একটু মনে রাখবেন। ভিয়েনা কনভেনশন 1961 সালে ভিয়েনাতে একটা কনভেনশন হয়েছিল এবং সেখানে সবাই কিন্তু সাইন করেছিল। সো এইটাকেই বারবার রেফার করা হয়। এইখানেই বলা হয়েছিল যে যারা যারা ডিপ্লোম্যাট হিসেবে কাজ করবে পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের কিছু সুবিধা, তাদের কিছু প্রিভিলেজ এবং দুইটা দেশের মধ্যে, ইন্টারন্যাশনাল দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক অঙ্গনের সম্পর্ক কেমন হবে, কার রোল কি হবে, এই জিনিসগুলো একটা বিস্তারিত আলোচনা হয়েছিল এবং একটা ডকুমেন্ট সাইন করা হয়েছিল, সেটাকেই বলা হয় ভিয়েনা কনভেনশন। এবং কনভেনশন আর ট্রিটির মধ্যে পার্থক্যটা হচ্ছে, ট্রিটি হয় দুইটা বা তিনটা দেশের মধ্যে এবং তারাই পার্টি হয়, বাট কনভেনশন হচ্ছে এটা একটা ব্রড সেন্সের সেট অফ প্রিন্সিপালস, রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, যেটাকে অন্য সবগুলা দেশ মেনে নেওয়ার জন্য প্রমিস করে। এখানে কিন্তু পার্টিকুলার কোনো দুইটা দেশের মধ্যে ওভাবে চুক্তিটা হচ্ছে না। এখানে যেটা হয়, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, আমরা মেনে নেই, ওকে আমি এই রুলগুলো মানব, এটাই হচ্ছে কনভেনশন। ভিয়েনা কনভেনশন 1961, এটাকে আপনারা খেয়াল রাখবেন। আরেকটা শব্দ বারবার আসে ইদানিংকালে, সেটা হচ্ছে অর্থনৈতিক কূটনীতি বা ইকোনমিক ডিপ্লোমেসি। হোয়াট ইজ দ্যাট? ভেরি সিম্পল। অর্থনৈতিক কূটনীতিটা হচ্ছে যখন আপনি আপনার দেশের অর্থনৈতিক উদ্দেশ্যগুলো, অর্থাৎ ইকোনমিক অবজেক্টিভগুলোকে অ্যাডভান্স বা অ্যাচিভ করার জন্য ডিপ্লোমেসিটাকে ইউজ করে, সেটাকেই বলে অর্থনৈতিক কূটনীতি। অর্থাৎ
অর্জন করার জন্য, অর্থনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সমূহকে অর্জন করার জন্য কূটনীতির প্রয়োগই হচ্ছে অর্থনৈতিক কূটনীতি। আরেকটু ক্ল্যারিফাই করি, একটা সময় কিন্তু কূটনীতিকদের রোল ছিল বা ডিপ্লোম্যাটদের রোল ছিল দুইটা দেশের মধ্যে শুধু সম্পর্কটা রক্ষা করা, পলিটিক্যাল রিলেশন রক্ষা করা। কিন্তু এখন যেভাবে পৃথিবী আগাচ্ছে, উইথ দ্য প্রোগ্রেসিভ ফোর্স অফ দ্য ওয়ার্ল্ড, ডিপ্লোম্যাটসদেরকে অনেক কাজ করতে হয়। তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে অর্থনৈতিক কূটনীতি। কারণ এখন কিন্তু আগের মতো ওই রকম পলিটিক্যাল সম্পর্ক রাখার পাশাপাশি একটা দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, তার এই পয়েন্ট অফ ভিউগুলোকে প্রমোট করা, প্রোটেক্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটাই হচ্ছে অর্থনৈতিক কূটনীতি। যেমন ধরেন, আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিটা কি হতে পারে? ফর এক্সাম্পল, আমাদের কিন্তু একটা বড় সেক্টর হচ্ছে আরএনজি। এই আরএনজির কিভাবে আমরা আরো নতুন মার্কেট খুঁজে পেতে পারি, কিভাবে আমরা আরো বেশি সুবিধা আদায় করে আনতে পারি, কিভাবে আরো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি বিভিন্ন সেক্টরে, এটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক কূটনীতির একটা অংশ। আরো একটা টার্ম যেটা হচ্ছে বিভিন্ন ট্র্যাকের কূটনীতি বলা হয়, ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3, বিভিন্ন টাইপের কূটনীতি আপনারা শুনবেন। তো ট্র্যাক 1 হচ্ছে সরাসরি কূটনীতিকরা যে ডিপ্লোমেসি করে, সেটা হচ্ছে ট্র্যাক 1 কূটনীতি। ট্র্যাক 2 ডিপ্লোমেসি হচ্ছে সুশীল সমাজ এবং আরো যারা আছে তারা যেটা করে সেটাকে বলে ট্র্যাক 2 ডিপ্লোমেসি। তারাও অনেক সময় যে অনেক কাজ করে, সুশীল সমাজের লোকজন, তাদের এইটাকে বলে ট্র্যাক 2 ডিপ্লোমেসি। যেমন ধরেন, বিল গেটস যদি এখন আসে আমেরিকা থেকে, বা ধরেন কোনো একজন হলিউড সেলিব্রিটি আসলো, সো এইটাকে বলা হচ্ছে ট্র্যাক 2 ডিপ্লোমেসি। তারাও হয়তো অনেক সময় দেখা যায় যে ট্রেডিশনাল ডিপ্লোম্যাটদের পাশাপাশি তারাও অনেক কিছু কিন্তু করতে পারে। আর আরেকটা হচ্ছে যেটাকে বলা হয় ট্র্যাক 3 ডিপ্লোমেসি, সেটা হচ্ছে যখন আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিওস, বিভিন্ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, এডিবি, এরা যখন কোনো মধ্যস্থতা বা কোনো নেগোসিয়েশন করতে আসে, তখন সেটা বলে ট্র্যাক 3 ডিপ্লোমেসি। এখন একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে ডিপ্লোমেসি আর হচ্ছে মিলিটারি অ্যাডভান্সমেন্ট, দুইটার মধ্যে কিন্তু একটা বড় ডিফারেন্স আছে, একটু খেয়াল করবেন। ডিপ্লোমেসির কিন্তু প্রধান কাজই ছিল একটা সময়, এখনো, কিন্তু যুদ্ধকে স্টপ করা। এবং এই জন্য একটা কথা খুব বারবার বলা হয় যে যখন ডিপ্লোমেসি ফেইল করে তখন যুদ্ধ শুরু হয়। ওয়ার ব্রেকস আউট ইফ ডিপ্লোমেসি ফেইলস। সো ডিপ্লোমেসি মানেই হচ্ছে কিন্তু আপনি কোনো শক্তি প্রয়োগ করছেন না, আপনার কোনো মিলিটারি এঙ্গেজমেন্টটা হচ্ছে না, সেটাই হচ্ছে ডিপ্লোমেসির মেইন উদ্দেশ্যটা। এটা একটু খেয়াল রাখবেন। তো আমরা যদি একটু আগাই, এখানে ডিপ্লোম্যাটিক কাজকর্ম করার জন্য একটা টার্ম খুব বেশি আমরা ইউজ করি, দূতাবাস। দূতাবাস বা ইংলিশে বলা হয় এমবাসি, সো দূতের আবাস বা দ্য হাউস অফ অর দ্য প্লেস অফ দ্য রিপ্রেজেন্টেটিভ। সো একটা দেশ থেকে যখন আরেকটা দেশে রিপ্রেজেন্টেটিভ পাঠানো হতো, আগে দূত পাঠানো হতো বা অনভয় পাঠানো হতো, তার যে জায়গাটা তাকেই বলা হতো দূতাবাস। ইংরেজিতে যেটাকে বলা হয় এমবাসি বা হাই কমিশন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এমবাসি এন্ড হাই কমিশন? দুইটা দেশের মধ্যে যখন রিপ্রেজেন্টেশনের অফিসিয়াল লেভেলে, তখন তাকে বলা হয় এমবাসি। যেমন ধরেন, বাংলাদেশে আমেরিকার এমবাসি আছে, আমেরিকাতে বাংলাদেশের এমবাসি আছে, দূতাবাস আছে। মানে ওইটা হচ্ছে বাংলাদেশে আমেরিকান এমবাসি, মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে আমেরিকার একটা অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ অফিস, অ্যান্ড ভাইস ভার্সা, যখন আমাদের বাংলাদেশ দূতাবাস আমেরিকাতে বা বাংলাদেশ এমবাসি ইন আমেরিকা। বাট হাই কমিশনটা একই জিনিস, এমবাসি আর হাই কমিশন ইজ দ্য সেম। বাট যখন এই দুইটা দেশ, এই দুইটা দেশই যখন কমনওয়েলথের মেম্বার হয়, তখন সেটাকে বলা হয় হাই কমিশন। যেমন ধরেন, বাংলাদেশের যে অফিসিয়াল রিপ্রেজেন্টেশন আছে ইন্ডিয়াতে, সেটাকে কিন্তু বাংলাদেশ এমবাসি বলা হয় না, এটাকে বলা হয় বাংলাদেশ হাই কমিশন ইন ইন্ডিয়া, অ্যান্ড সিমিলারলি ইন্ডিয়ান হাই কমিশন ইন বাংলাদেশ। কারণ আমরা ইন্ডিয়া বাংলাদেশ দুইটা দেশই কমনওয়েলথের মেম্বার ছিল। সিমিলারলি পাকিস্তান, শ্রীলঙ্কা, এরকম যে দেশগুলো ছিল, মালয়েশিয়া, এরা সবাই কিন্তু হাই কমিশন। আবার দেখবেন, যখন একটা দেশ, এই দুইটার মধ্যে যখন একটা কমনওয়েলথ হচ্ছে না, তখন কিন্তু মানে দুইটাকেই কমনওয়েলথ হতে হবে। একটা কমনওয়েলথ না হলে কিন্তু আবার হাই কমিশন শব্দটা প্রযোজ্য হবে না, তখন এমবাসি শব্দটা ইউজ হবে, বোথ আর সেম। আরেকটা শব্দ ইউজ করা হয়, সেটা হচ্ছে কনসুলেট। কনসুলেট ফুল ফ্লেজ দূতাবাস বা এমবাসি না। কনসুলেট হচ্ছে বেসিক্যালি ওই দেশে অবস্থিত, ধরেন বিদেশের মাটিতে ওই একটা নির্দিষ্ট দেশের মানুষকে সুযোগ সুবিধা বা সার্ভিস দেওয়ার জন্য যেই অফিস, সেটাকে বলা হয় কনসুলেট। যেমন ধরেন, আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন যে ধরেন বাংলাদেশের কনসুলেট আছে লস অ্যাঞ্জেলসে। তো লস অ্যাঞ্জেলসে আমাদের যে কনসুলেট আছে, ওটার কাজ হচ্ছে লস অ্যাঞ্জেলসে যে বাঙালিরা আছে বা ক্যালিফোর্নিয়া বা আশেপাশের জায়গাগুলো আছে, তাদেরকে বিভিন্ন ধরনের সেবা সার্ভিস দেওয়াটাই হচ্ছে। যে সার্ভিসগুলো হতে পারে, ধরেন তাদের পাসপোর্ট ইস্যু করা, তারা কোনো ঝামেলায় পড়লে সেটা সলভ করার চেষ্টা করা, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কাজকর্মগুলো কনসুলেট থেকে করা হয়। একটা টার্ম আরেকটা আসে বারবার, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা কূটনৈতিক ইমিউনিটি। এটাও খুব ইম্পর্টেন্ট, 1961 ভিয়েনা কনভেনশনে বলা হয়েছিল। এটার একটা মজার ব্যাপার হচ্ছে, যখন একজন কূটনৈতিক স্ট্যাটাসে বা ডিপ্লোম্যাটিক স্ট্যাটাসে যখন কেউ অন্য কোনো দেশে রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকে বা পোস্টিংয়ে থাকে, তখন কিন্তু
তাকে চাইলেই কিন্তু ওই দেশের নাগরিক, ওই দেশের গভর্নমেন্ট কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন চায়নাতে আমেরিকান এম্বাসিতে একজন ডিপ্লোম্যাটকে পোস্টিং দেওয়া হচ্ছে, আমেরিকান ডিপ্লোম্যাট। চাইনিজ সরকার চাইলেই কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারবে না, তার গাড়ি চেক করতে পারবে না, তার বডি সার্চ করতে পারবে না। এই যে কিছু সম্মান বা অনার দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। সো দ্যাট মিনস আ ডিপ্লোম্যাট ইজ ইমিউন ফ্রম দ্য লোকাল ল। কিছু কিছু লোকাল ল থেকে সে ইমিউন থাকে, যেমন তাকে অনেক সময় ট্যাক্স দিতে হয় না, আর অনেক আছে ওই ভিয়েনা কনভেনশনে আউটলাইন করা। এটাকে বলা হচ্ছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা কূটনৈতিক ইমিউনিটি। সো এটাও খুব মজার একটা ব্যাপার। সো যারা ডিপ্লোম্যাটিক ইমিউনিটিটা এনজয় করে তারা কিন্তু ওই দেশের আইন কানুন থেকে তারা কিন্তু নিজেরা এক্সেম্ট থাকে ওই পার্টিকুলার টাইমের জন্য। এটাকে বলা হচ্ছে কূটনৈতিক ইমিউনিটি। আরো কিছু টাইপের কূটনীতি আছে, এবং একটু খেয়াল রাখবেন, এটা একটা এখন ট্রেন্ড হয়ে গেছে যে ডিপ্লোমেসির আগে বা কূটনীতির আগে আপনি যদি যে কোনো একটা শব্দ লাগাই দেন, ওইটাই একটা নতুন ডিপ্লোমেসি হিসেবে আবির্ভূত হবে। তো যেমন ধরেন রিসেন্টলি একটা টার্ম আসছে হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসি। সো এটা হচ্ছে রোহিঙ্গারা আসার পরে এই টার্মটা বেশ দেখা যাচ্ছে, বা অনেক বেশি দেখা যায়, স্পেশালি রেফিউজি ক্রাইসিস যখন শুরু হয় ইউরোপে বা ওই মিডল ইস্টে, তখন কিন্তু এই শব্দটা চলে আসে। মানবাধিকার কূটনীতি, ধরেন যে মানবিক যে কূটনীতি, ধরেন তারা আসছে, আপনি তাদেরকে আশ্রয় দিলেন এবং তাদেরকে হেল্প করলেন, ওইটার জন্য ডিপ্লোমেসি যেভাবে পার্শ্ব করে সেটাকে হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসি বলে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে খুব বেশি যে শব্দটি ইউজ হয় ক্রিকেট ডিপ্লোমেসি, ক্রিকেট টিম পাঠানো হয়। পিং পং ডিপ্লোমেসিটা খুব ইম্পর্টেন্ট, এটা চায়না এবং আমেরিকার মধ্যে হয়েছিল একটা পিং পং টিম পাঠানোর মাধ্যমে। এরকম আরো অনেক সুন্দর সুন্দর, যেমন ফুড ডিপ্লোমেসি আপনি বলতে পারেন, মেডিসিন ডিপ্লোমেসি বলতে পারেন, এরকম অনেক টার্ম কিন্তু আছে। তো সেটা আপনাদের এখন অত বেশি জানার দরকার নেই, আমরা শুধু এই টার্মগুলোর সাথে একটু ওরিয়েন্টেড হয়ে থাকি। আমরা যদি নেক্সট টপিকটাতে যাই, দ্যাট ইজ অ্যালায়েন্স বা জোট। অ্যালায়েন্স বা জোট, এটা হচ্ছে সিম্পলি বুঝতে পারতেছেন যে কয়েকটা দেশ এক হয়ে একটা উদ্দেশ্যের জন্য কাজ করতেছে, সেটাকে বলা হয় অ্যালায়েন্স বা জোট। যেমন ধরেন বিমস্টেক, বা ধরেন আসিয়ান বা ইউরোপিয়ান ইউনিয়ন বা ন্যাটো, এরা সবাই নিজেদের কিছু কমন উদ্দেশ্যকে অ্যাচিভ করার জন্য তারা এক হয়ে একসাথে কাজ করে এবং পরস্পরকে সহযোগিতা করে। ভেরি সিম্পল, অ্যালায়েন্স বা জোট। দেন যেটা, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্য। এখানে যেটা হয়, ধরেন একটা জায়গায় কয়েকটা মানুষ বা কয়েকটা দেশ আছে, তো কোনো কারণে ধরেন এখানে আমরা ধরে নিই, ধরেন পার্সন এ বি সি ডি ই এফ, ধরেন একটা জায়গায় এরকম 6টা মানুষ বা 6টা দেশ আছে। এখন ধরেন কোনো কারণে এই এ খুব বেশি টাকা পয়সার মালিক হয়ে গেল, এবং তার দেখা গেল তার ওয়েপনও আসলো অনেক। তখন কি হবে, এই এ কিন্তু বাকি সবাইকে একটু কিন্তু দেখা যাবে ইনফ্লুয়েন্স করার, একটু দমায় রাখার, একটু ভাব দেখানোর চেষ্টা করবে। তখন কি হয়, পাওয়ারটা কিন্তু ব্যালেন্স থাকে না। সবাই যদি সমান মতো স্টেটাসে থাকতো, মোটামুটি সবাই সেম আয় করতেছে, সবার টাকা পয়সা সেম, সবার স্টেটাস সেম, তখন কিন্তু একটা ব্যালেন্স থাকে। কিন্তু যখনই দেখা যায় কোনো একজন খুব বেশি বড়লোক হয়ে যাচ্ছে, তার খুব বেশি পাওয়ার চলে আসতেছে, তখন দেখা যায় যে ওখানে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয় এবং সেখানে একটা কনফ্লিক্ট হওয়ার একটা চান্স থাকে। কারণ যে ধনী হবে, যে পাওয়ারফুল হবে, সে নর্মালি দেখা যায় সাধারণত গরিবদেরকে বা লেস বা উইকদেরকে তারা কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করে। এখন দেখা গেল এর যে টাকা পয়সা হইলো, এ পাওয়ারফুল হলো, এমন সময় দেখা গেল ডিও সেম পরিমাণে কিছুটা বা কাছাকাছি পর্যায়ে টাকা পয়সা এবং অস্ত্রশস্ত্রের মালিক হয়ে গেছে। যখন এটা হবে, তখন কি হবে, যে একটা ব্যালেন্স চলে আসবে। তখন এ যদি সি কে ইনফ্লুয়েন্স করতে যায়, তখন সি ডির কাছে চলে যাবে, তখন ডি তাকে প্রোটেক্ট করবে। আবার দেখা যাবে যে ডি যদি বি কে বা সি কে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে যায়, তখন এ আবার তাকে হেল্প করবে। তখন একটা ব্যালেন্স থাকে, এটাকে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার। যেমন আমরা দেখেছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কিন্তু দুইটা পরাশক্তি আবির্ভূত হয়, একটা হচ্ছে ইউএস, একটা সোভিয়েত ইউনিয়ন। ওদের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ারের কিন্তু একটা ইয়া ছিল, যে পাওয়ারটা যাতে ব্যালেন্স থাকে, ইমব্যালেন্স হলেই কিন্তু দেখা যায় কনফ্লিক্ট শুরু হয়ে যায়। দেন যে টপিকটা, সেটা হচ্ছে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র। যারা সরকারি চাকরিতে ঢুকবেন, ফার্স্ট ক্লাস জব করবেন, তারা সবাই বলে যে আমলা বা ব্যুরোক্রেসি। তো ব্যুরোক্রেসি একটা খুব মজার ব্যাপার আছে, এটা অনেকেই বলে ব্যুরোক্রেসি হচ্ছে নেগেটিভ অর্থে ইউজ করা হয়। আমলাতন্ত্র, রেড টেপ বা লাল ফিতার দৌরাত্ম, কাজকর্ম হয় না, খুব স্লো, খুব ঢিলা, এই ধরনের কথাবার্তা মানুষজন বলে। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট প্রবাবলি দে মাইট বি রাইট। কিন্তু ব্যুরোক্রেসির যে জিনিসটা, সেটা হচ্ছে আসলে একটা দেশের যে সরকারি যে আমলাদের যে একটা মানে যারা সরকারি চাকরি করে, প্রশাসন এবং অন্যান্য ক্ষেত্রে তাদের যে একটা সার্কেল, তারা যেভাবে দেশটাকে দেশের যারা রিপ্রেজেন্টেটিভ থাকে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তাদের দেওয়া বিভিন্ন সিদ্ধান্তকে তারা যেভাবে বাস্তবায়ন করে, এই পুরা কনসেপ্টটাই হচ্ছে আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি, সিম্পলি বলতে গেলে। তো ব্যুরোক্রেসি একটু খেয়াল রাখবেন, এটা কেন ইম্পর্টেন্ট।
আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়াতে প্রায় আপনারা জানেন যে 29টা প্রদেশ আছে, রাজ্য আছে, এবং সেখানে এত ডাইভার্সিফাইড, অনেকগুলা ভাষা, অনেকগুলা ধর্ম, তারপরে কিন্তু ইন্ডিয়া কিন্তু ইউনিফাইড হয়ে আছে। কিভাবে আছে? এটা খুব সিম্পল একটা মজার ফর্মুলা বলে অনেকে, সেটা হচ্ছে বিবিসি। বিবিসির কারণে নাকি ইন্ডিয়া এক হয়ে আছে। কি সেটা? বি ফর বলিউড, আমরা জানি যে ইন্ডিয়ার বলিউডের কারণে, বলিউড একটা ফোর্স। বি ফর ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র, ইন্ডিয়ার যারা আমলা আছে বা সরকারি চাকরিজীবী আছে তারা, এবং সি ফর ক্রিকেট। তো এই তিনটার কারণে এত ডাইভার্সিফাইড একটা কান্ট্রি কিন্তু এক হয়ে থাকে। তো দ্যাট ইজ ব্যুরোক্রেসি। তো ব্যুরোক্রেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য ব্যুরোক্র্যাটদের ভূমিকা অনেক 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 বেশি। এই জিনিসটা একটু মনে রাখবেন। এখন আমরা যাই আরো তিনটা কনসেপ্ট, সেটা হচ্ছে ক্যাপিটালিজম, সোশ্যালিজম এবং কমিউনিজম, অর্থাৎ পুঁজিবাদ, সমাজতন্ত্র এবং কমিউনিজমে। তো আমরা একটু দেখি এই জিনিস কিন্তু আসলে কি। আমি একটা গরুর থিওরি দিয়ে আপনাদেরকে বুঝাই দিব যে ব্যাপারটা কি। এটা খুব ইন্টারনেটে খুব অ্যাভেইলেবল, আপনারা হয়তো অনেকে শুনেছেন। সো ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এটা হচ্ছে বেসিক্যালি অর্থ ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। একটা অর্থনীতি কিভাবে চলবে তার কিছু কনসেপ্ট। সো ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, একটু মনে রাখবেন সোশ্যালিজম আর কমিউনিজম কিন্তু প্রায় সেম, নট 100% সেম, বাট প্রায় সেম। সোশ্যালিজম হচ্ছে মেইনলি একটা ইকোনমিক সিস্টেম, আর কমিউনিজম হচ্ছে ইকোনমিক সিস্টেম প্লাস পলিটিক্যাল সিস্টেম, আর কমিউনিজমটা হচ্ছে সোশ্যালিজমের এক্সট্রিম ভার্সন। আমরা যদি এইরকম একটা লাইন টানি, আমরা যদি এদিকে ধরি লেফট, এদিকে রাইট, তাহলে একটু খেয়াল রাখবেন আমাদের এখানে যদি ক্যাপিটালিজম হয় তাহলে এখানে হবে সোশ্যালিজম এবং এখানে হবে কমিউনিজম। একদম এক্সট্রিম লেফটে হচ্ছে কমিউনিজম, আর তার একটু আগে হচ্ছে সোশ্যালিজম। এটা একটু খেয়াল রাখবেন। আমি কনসেপ্টটা একটু আসছি। ধরেন আপনার দুইটা গরু আছে, এটাকে বলে কাউ থিওরি। আপনার দুইটা গরু আছে, এখন আপনি কি করলেন? ক্যাপিটালিস্ট, আপনি ইফ ইউ আর ক্যাপিটালিস্ট, আপনি যদি পুঁজিবাদ হন তাহলে আপনি কি করবেন? আপনি ওই দুইটা গরুর মধ্যে থেকে বা দুইটা গাভী, এই দুইটা গরু থেকে আপনি একটা গরু বিক্রি করে দিবেন। বিক্রি করে ওই গরু দিয়ে আপনি, ওই টাকা দিয়ে আপনি একটা সার কিনবেন। এরপর কি হবে? ওই সার আর গরু থেকে অনেকগুলা বাছুর হবে, এবং সেই বাছুর বড় হয়ে গরু হবে। তারপর এইভাবে আস্তে আস্তে তাদের বংশ বিস্তার হবে, এবং আপনার ওই দুইটা গরু থেকে আপনার একটা সময় দেখা যাবে হাজার হাজার গরু হয়ে গেছে, আপনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন। এবং ইটস আপ টু ইউ, অ্যাবসলিউটলি ইয়োর ডিসিশন, আপনি গরু নিয়ে কি করবেন না করবেন, ইটস ইয়োর ডিসিশন। আপনি গরু নিয়ে আপনার মতো করে আপনি ব্যবসা করে যাচ্ছেন এবং আপনি প্রফিট গেইন করছেন, সেটা হচ্ছে ক্যাপিটালিজম। তার মানে হচ্ছে পুঁজিবাদের মূল কথা হচ্ছে পুঁজি বা ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট, টাকা পয়সা বেশি নেই, যেগুলা যার মালিক সেই তারই থাকবে, এবং সে তার ইচ্ছা মতো এটাকে ইউজ করবে, এবং এখানে সরকার বা অন্য কারো কোনো কন্ট্রোল থাকবে না। সেই টাকা দিয়ে তার ইচ্ছা মতো ব্যবসা করবে, পুঁজি বাড়াবে এবং লাভ করবে। এটাই হচ্ছে ক্যাপিটালিজমের মূল কনসেপ্ট। এবং পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এখন ক্যাপিটালিস্ট, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো, আমেরিকা, ইউরোপ, এই দেশগুলো কিন্তু ক্যাপিটালিস্ট কান্ট্রি। এটা একটু খেয়াল রাখবেন। তো এটা হচ্ছে পুঁজিবাদের মূল কথা। আপনার দুইটা গরু আছে, একটা গরু বিক্রি করে আপনি একটা সার কিনলেন, এরপরে এই গরু দুইটা থেকে আপনার অনেকগুলা গরু হইলো, এবং আস্তে আস্তে আপনি একটা খামারের মালিক হইলেন, অ্যান্ড ইউ হ্যাভ আ ভেরি হ্যাপি লাইফ, আপনার প্রফিট হবে। এটা হচ্ছে ক্যাপিটালিজম। আর আমি যদি সোশ্যালিজম বা কমিউনিজমে যাই তাহলে কি হবে? আপনার দুইটা গরু আছে, এই দুইটা গরু সরকার আপনার কাছ থেকে নিয়ে গেল, ঠিক আছে? তো খেয়াল করেন, সরকার আপনার কাছ থেকে দুইটা গরু নিয়ে গেল। এখন কি করলো সরকার? সরকারের যে খামার আছে এই দুইটা গরু ওই খামারে নিয়ে গেল, এরকম সবার গরুই সরকার নিয়ে গেছে। এখন কি করে? আপনি ওই খামারে কাজ নিলেন, আপনি ওই খামারে কাজ করলেন, এবং দিনের শেষে সরকার আপনাকে 1 লিটার দুধ দিল। এটা হচ্ছে সোশ্যালিজম। ভেরি সিম্পল কনসেপ্ট। তার মানে একটু খেয়াল করে দেখেন, সোশ্যালিজম বা কমিউনিজমে যে মালিকানা, এটা কিন্তু আপনার হাতে থাকতেছে না, এটা থাকতেছে সরকারের হাতে। সো গভর্নমেন্ট টেকস এভরিথিং, এবং আপনি কাজ করতেছেন, এবং আপনার যে বেসিক নিড আছে এটা সরকার ফুলফিল করতেছে। এটাকেই বলা হয় সোশ্যালিজম বা সমাজতন্ত্র। এবং এটাই যখন পলিটিক্যাল ভার্সনে চলে যায় তখন সেটাকে বলা হয় কমিউনিজম। এটা নিয়ে অনেক সিরিয়াস কথাবার্তা আছে, আমার সাথে অনেক হয়তো দ্বিমত পোষণ করতে পারেন ডেফিনিশনগুলো নিয়ে, বাট আমি খুব সিম্পলি আপনাদের বোঝার জন্য এই ইজি টার্মিনোলজিগুলো ইউজ করলাম। আমি যদি রিক্যাপ করি, ক্যাপিটালিজম হচ্ছে পুঁজিবাদ, যেখানে মালিকানা ব্যক্তির থাকবে এবং সে তার মতো ব্যবসা করবে, তার মতো প্রফিট করবে, এবং সরকার ওখানে মিনিমাম ইন্টারভেনশন, সরকারের খুব বেশি ওখানে ইন্টারফিয়ারেন্স বা ইন্টারভেনশন থাকবে না। ওয়ারাস সোশ্যালিজম আর কমিউনিজম হচ্ছে যেখানে মিনস অফ প্রোডাকশন বা যেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, ব্যবসার যে জিনিসপত্রগুলো এগুলো সরকার নিয়ে নেবে, এবং সরকার এনশিওর করবে যে আপনি এই আপনার যা দরকার সেটা আপনি পাচ্ছেন। এটা হচ্ছে সোশ্যালিজম আর কমিউনিজমের মূল কথা। এবং রাশিয়াতে একটা সময় আমরা জানি যে সোশ্যালিজম ছিল, কমিউনিস্ট কান্ট্রি হিসেবে এখন চায়নাকে
বিবেচনা করা হয়, বাট চায়না বেসিক্যালি কমিউনিজম এবং ক্যাপিটালিজমের একটা মিক্স। সো কেন এটা বলে? ওরা বলে যে ওদের পলিটিক্যাল সিস্টেম কমিউনিস্ট, বাট ইকোনমিক সিস্টেম হচ্ছে ক্যাপিটালিস্ট। এই জন্য চায়নাকে বলা হয় কপিকম কান্ট্রি, অর্থাৎ ক্যাপিটালিস্ট ক্যাপিকম কান্ট্রি, অর্থাৎ ক্যাপিটালিস্ট এবং কমিউনিস্ট কান্ট্রি। এই টার্মগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। নেক্সট যদি আমরা শব্দটায় যাই, সেটা হচ্ছে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ। আপনারা জানেন সিভিল ওয়ারটা হচ্ছে যখন একটা দেশের মধ্যে একটা যুদ্ধ হয়, দেশের মানুষের অভ্যন্তরের যুদ্ধ, ক্ষমতা নিয়ে অন্য অনেক কিছু, সেটাকে বলা সিভিল ওয়ার। যেটা সিরিয়াতে হচ্ছে, আপনারা জানেন সিরিয়াতে যে যুদ্ধটা হচ্ছে সেটাকে বলা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ, অর্থাৎ গৃহের মধ্যে যুদ্ধ। এখন একটু খেয়াল করবেন যে আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকেও কিন্তু অনেকে সিভিল ওয়ার বলে চালানোর চেষ্টা করে, কিন্তু আমাদেরটা কিন্তু সিভিল ওয়ার কেন হবে না আমি বলি, কারণ সিভিল ওয়ার কিন্তু এটার সাথে নেগেটিভ একটা কন্ডিশন থাকে, নিজেরা নিজেদের সাথে মারামারি করতেছে বাট আমাদেরটা কেন হবে না একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ ছিল। আপনারা জানেন যে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানে আমরা কিন্তু জয়লাভ করেছিলাম, এবং আমাদেরকে কিন্তু ক্ষমতা দেওয়া হয় নাই, এবং আমাদের কিন্তু ওই সময় ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছিল, এবং তাদের নেতৃত্বেই কিন্তু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধটা হয়েছে। তো তার মানে কি, ইট ওয়াজ আ ওয়ার যেটা জনগণের রিপ্রেজেন্টেশন ছিল, জনগণের একটা পার্লামেন্ট ছিল, জনগণের একটা রিপ্রেজেন্টেটিভসটা ছিল। আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের প্রত্যেকটা আসন থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ ছিল, এবং তারা কিন্তু এই যুদ্ধটাকে সংগঠিত করেছে। সেই কারণে কিন্তু এটাকে সিভিল ওয়ার বলার কোনো সুযোগ নাই, এটা ছিল আমাদের স্বাধীনতা ও মুক্তির সংগ্রাম। এই কনসেপ্ট একটু খেয়াল রাখবেন। সো সিভিল ওয়ার তাহলে আমরা বলে ফেললাম। দেন আমরা যাচ্ছি পাবলিক গুডস বা কালেকটিভ গুডস। পাবলিক গুডসের ডেফিনেশনটা হচ্ছে প্রাইভেট গুডস আর পাবলিক গুডসের মধ্যে। যেমন ধরেন আমার কাছে এই কলমটা আছে, এই কলমটা আমার পার্সোনাল, এটা কিন্তু জনগণ এটা সুবিধা পাচ্ছে না, আমি টাকা দিয়ে কিনছি এবং আমি এটা খরচ করছি, ইউজ করতে পারছি, এটাই হচ্ছে প্রাইভেট গুডস। কিন্তু ধরেন সূর্যের কথা যদি আমি বলি, সূর্য তো কারো বা ব্যক্তিগত মালিকানা না, বা চাঁদের কথা যদি বলি, বা বাতাসের কথা যদি আমি বলি, এটা হচ্ছে পাবলিক গুডস, যেটা সবাই ইউজ করে, সবাই। যেটা ধরেন একটা রাস্তা, সরকারি রাস্তা, এই রাস্তা বা ধরেন এই রাস্তার ইয়াটা কি হয়, সবাই ইউজ করে, তো এটা হচ্ছে পাবলিক গুডস। যেমন ধরেন একটা মহাসাগর, এটা একটা পাবলিক গুডস। বাতাস, এগুলা পাবলিক গুডস, অর্থাৎ যেই গুডসের সার্ভিসটা, অর্থাৎ যেই পণ্যের সার্ভিসটা সবাই পায়, এবং এটার জন্য আপনাকে হয়তো পে করতে হয় না, বা মিনিমাম অ্যামাউন্ট পে করতে হইতেও পারে হয়তো, যেমন ধরেন ইলেকট্রিসিটি বা এই টাইপের যে জিনিসগুলো আছে। তো এরপরে আসি আমরা কালেকটিভ সিকিউরিটিতে। কালেকটিভ সিকিউরিটিটা হচ্ছে যখন সবাই মিলে একসাথে একটা সিকিউরিটি ফর্ম করে। যেমন ধরেন ন্যাটো একটা উৎকৃষ্ট এক্সাম্পল। ধরেন আপনি একা আছেন, আপনাকে অ্যাটাক করলো, আপনি নিজেই প্রোটেক্ট করলেন, বাট আপনার সাথে যদি আরো 10 জন থাকে, আপনার একটা অ্যালায়েন্স গঠন করলেন, জোট গঠন করলেন, এবং বলা হলো যে একজনকে যদি অ্যাটাক করা হয় তাহলে এটা সবাইকে অ্যাটাক করা হয়। সো এটাই হচ্ছে কালেকটিভ সিকিউরিটি। অ্যাটাক অন ওয়ান উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাটাক অন এভরিওয়ান। দেন আমরা চারটা ইম্পর্টেন্ট আরো চারটা টার্মিনোলজিতে যাই। একটা হচ্ছে শাসন ব্যবস্থা, ডেমোক্রেসি। একটু খেয়াল করবেন, ডেমোক্রেসি, ডেমো মানে মানুষ, ক্রেসি মানে হচ্ছে শাসন ব্যবস্থা। তো ডেমোক্রেসি আপনারা জানেন গণতন্ত্র, অর্থাৎ জনগণের শাসন, জনগণ ভোট দেয়, ভোট দিয়ে তারা তাদের রিপ্রেজেন্টেটিভকে ইলেক্ট করে। যেমন বাংলাদেশ একটা গণতন্ত্র, ইন্ডিয়া পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি, আমেরিকা গণতন্ত্র, ইউরোপের দেশগুলো গণতন্ত্র। সেটি হচ্ছে গণতন্ত্র, একটু খেয়াল রাখবেন, এটা আপনারা জানেন। আর অটোক্রেসি অর্থাৎ ডিক্টেটরশিপ, তার মানে একজন লোক ক্ষমতায় বসে সেই চালাচ্ছে, সেই সব করতেছে, এটাই বলে অটোক্রেসি বা ডিক্টেটরশিপ। যেমন আমরা দেখেছি হিটলার অটোক্রেট ছিলেন, তারপরে আরো অনেকেই ছিলেন, লিবিয়ার গাদ্দাফি, তারপর মিডল ইস্টের অনেক দেশেই কিন্তু অটোক্রেসি আছে, মানে একজন ডিক্টেটরশিপের ভূমিকায় এসে সেই দেশ চালায়, সে একাই ওয়ান ম্যান শো, ওইটা হচ্ছে অটোক্রেসি। আর আরেকটা হচ্ছে মনার্কি হচ্ছে রাজতন্ত্র। তার মানে হচ্ছে আগের দিনে যেমন রাজা বাদশা থাকতো, রাজা দেশ চালাইছে, তারপর রাজার ছেলে, তারপর তার ছেলে, এটাকে বলে মনার্কি। যেমন সৌদি আরবিয়া এটা একটু উৎকৃষ্ট এক্সাম্পল যে মনার্কি, অর্থাৎ বাদশা আব্দুল আজিজ আল সৌদ যখন সৌদি আরবে প্রতিষ্ঠা করে, তারপর থেকে কিন্তু ওই আজিজ আল সৌদের সন্তান, তার ভাই, তার সন্তান, এভাবেই কিন্তু ওই ডিসেন্ডেন্সে চলে আসছে, এটাকে বলা হয় মনার্কি। এবং অনেক দেশেই মনার্কি আছে, কিছু আছে হচ্ছে আপনার ওই মনার্কি আসলে একটা সিরিমোনিয়াল পোস্ট, জাস্ট রাজা হিসেবে রাখার জন্য রাখছে, কিন্তু কিছু কিছু দেশ কিন্তু মনার্করাই দেশ শাসন করে, যেমন সৌদি আরবিয়া। আরেকটা টার্ম হচ্ছে অ্যানার্কি হচ্ছে বিশৃঙ্খলা, অর্থাৎ যেই দেশে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, কোনো শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে, এটাকে অ্যানার্কি বলা হয়।
সাধারণত যুদ্ধ বিগ্রহ হইলে বা যখন সরকারের কন্ট্রোল কমে যায় তখন সেটাকে অ্যানার্কি বলা হয়। নেক্সট যেটা আমাদের টপিক সেটা হচ্ছে ডোমিনো ইফেক্ট। ডোমিনো ইফেক্ট আর কিছুই না, একটা জায়গায় একটা ঘটনা ঘটলে ওইটার ইমপ্যাক্ট সব জায়গায় পড়তে শুরু করে, সেটাকে বলা হয় ডোমিনো ইফেক্ট। এই যে একটা জায়গায় শুরু হয়ে আরেকটা জায়গায় যে পাস করা, এটাকে বলা হয় ডোমিনো ইফেক্ট। একটা জায়গায় শুরু হয়েছে এবং এটা আস্তে আস্তে আশেপাশে সব জায়গায় ছড়াই পড়ছে ওই একই জিনিস, এটাকে বলা হচ্ছে ডোমিনো ইফেক্ট। এবং এটা কিন্তু ওই যখন কমিউনিস্ট মুভমেন্ট শুরু হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, তখন কিন্তু এই ডমিনো ইফেক্টটা কিন্তু একটা বড় কনসার্ন ছিল ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো আমেরিকার, যাতে করে এটা ছড়ায় না জন্য কোথাও। নেক্সট আমরা আসি হেজিমনিতে। হেজিমনি হচ্ছে এটাও কাইন্ড অফ একটু নেগেটিভ টার্ম। হেজিমনির একটা পজিটিভ টার্ম হচ্ছে লিডারশিপ। লিডারশিপ হচ্ছে হেজিমনির পজিটিভ টার্ম। লিডারশিপ হচ্ছে পজিটিভ টার্ম। কিভাবে একটু খেয়াল করেন, লিডারশিপ তো আপনি জানেন নেতৃত্ব দেয়। যেমন ধরেন পৃথিবীর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন দেশ নেতৃত্ব দেয়। যেমন এখন বাংলাদেশকে বলা হয় যে জলবায়ুর কোনো ইস্যু আসলেই বাংলাদেশ কিন্তু খুব লিডারশিপ রোল প্লে করে। কিন্তু যখন এটা নেগেটিভ হয়, যেমন ধরেন আমেরিকান হেজিমনি বা চাইনিজ হেজিমনি, হেজিমনিটা হচ্ছে ইউ আর লিডিং বাট দ্যাটস ইন আ নেগেটিভ ওয়ে। আপনি লিড দিচ্ছেন বাট ইউ আর কন্ট্রোলিং, আপনি নিজেই মোরল হয়ে গেছেন, সেটাকে বলা হয় হেজিমনি। যেমন চায়নাকে এখন বলা হচ্ছে যে চায়না হয়তো চাইনিজ হেজিমনি ইজ আ কনসার্ন, কারণ চায়না আফ্রিকায় যাচ্ছে, এশিয়াতে আসছে, সব জায়গায় চায়নার প্রেজেন্স বাড়তেছে। এবং যেহেতু চায়নার প্রেজেন্স বাড়তেছে, সেহেতু চায়না কিন্তু কন্ট্রোল করবে। এবং যখন কন্ট্রোল করা শুরু করবে তখন কিন্তু আপনার দেশ কিন্তু দেখা যাবে ওই দেশের গভর্নমেন্টের কথা থেকে চায়নার সরকারের কথার ভ্যালু বেশি হয়ে যাচ্ছে। দিস ইজ কল হেজিমনি, মানে অনেকটা দাদাগিরি করা, একটা বড় ভাই সুলভ আচরণ করা, এটাকেই বলা হচ্ছে হেজিমনি। এবং যে এটা করে তাকে বলা হয় হেজিমন। হেজিমন মনে রাখবেন। নেক্সট শব্দটা হচ্ছে প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার হচ্ছে নাম থেকে বোঝা যাচ্ছে প্রক্সি। আমরা ক্লাসে অনেক সময় অ্যাটেন্ডেন্সে প্রক্সি দিই, দেখা যায় যে আসেন ইটস আ ভেরি ব্যাড থিং টু ডু, বাট স্টিল মেনি অফ আস ডু দিস। তো দেখা যায় যে আমি ক্লাসে আসিনি, আমার ফ্রেন্ড আমার প্রক্সি দিয়ে দিল, তা আমার অ্যাটেন্ডেন্স সে দিয়ে দিল, বা আমি যেতে পারিনি, আমার প্রক্সি আরেকজন চলে গেল। তো প্রক্সি ওয়ার হচ্ছে যখন দুইটা পার্টি মারামারি করতে যায়, যেমন ধরুন আমেরিকা আর রাশিয়া মারামারি করবে, ফাইট করবে, কিন্তু কি হচ্ছে তারা নিজেরা ফাইট করতেছে না, তারা অন্যদের দিয়ে ফাইট করাচ্ছে, এটাকে বলা যায় প্রক্সি ওয়ার। সো ইউ আর নট ফাইটিং ডিরেক্টলি, ইউ আর ফাইটিং থ্রু আদার পারসনস। যেমন ধরেন আমরা যদি ভিয়েতনাম ওয়ারের কথা বলি বা কোরিয়ান ওয়ারের কথা বলি, সেটা ছিল একটা প্রক্সি ওয়ার। কিরকম ফাইট করতেছে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম, কিন্তু উত্তর ভিয়েতনামকে সাপোর্ট দিচ্ছে রাশিয়া, দক্ষিণ ভিয়েতনামকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা। আলটিমেটলি আমেরিকা আর রাশিয়াই ফাইট করতেছে, কিন্তু দে আর ফাইটিং থ্রু নর্থ ভিয়েতনাম এন্ড সাউথ ভিয়েতনাম। এটাই বলা হয় প্রক্সি ওয়ার। আপনি আর আমি ফাইট করব, বাট উই আর নট ফাইটিং ফিজিক্যালি। আমরা আরো দুজন ফাইট করছে, তাদেরকে দুজনকে সাপোর্ট করলাম, এন্ড দেন উই আর প্রমোটিং দেম, ওকে তোমরা ফাইট করো, কিন্তু আমরা ওইখান দিয়ে ফাইট করতেছি, ওদেরকে হেল্প করো। তো আমার কিন্তু কোনো ফিজিক্যাল ড্যামেজ হচ্ছে না, কিন্তু ওদেরকে দিয়ে আমরা কাজটা করাই নিচ্ছি। এটাকে বলা হয় প্রক্সি ওয়ার। সো ওয়ার যেটা আপনি ডিরেক্টলি ফাইট করেন না। দেন আরেকটা ইন্টারেস্টিং টার্ম উইচ ইজ নোন অ্যাজ প্লুরালিটি অ্যান্ড মেজরিটি। একটু খেয়াল করবেন এই দুটা মানেটা কি। দুটার মানেই হচ্ছে আসলে বেশি ভোট পাওয়া বা বেশি সাপোর্ট পাওয়া। বাট কাহিনীটাকে আসলে দেখি, যেমন ধরেন বাংলাদেশের জাতীয় সংসদে আমি যদি ধরি 300টা আসন আছে, এখন একটু বেশি আছে, 300টা আসন আছে। এখন এই 300 আসনে যে নির্বাচন হয়, ইলেকশন হয়, সরাসরি ইলেকশন আমরা জানি, এবং এমপি আমরা ইলেকশন করি। এই 300 আসনে কিন্তু কেউ যদি এইখানে জিততে চায় তাহলে কিন্তু তার 151টা সিট লাগে। একটু খেয়াল করবেন, সে যদি 150টা সিটও পায় সে কিন্তু ইলেকশন জিতে না, সে হয়তো বেশি ভোট পাইছে কিন্তু জিতবে না। তো এই যে 151টা পাওয়া, অর্থাৎ মোর দ্যান 50% পাওয়াটাই হচ্ছে মেজরিটি। মেজরিটি মানে হচ্ছে ইউ আর গেটিং মোস্ট অফ দ্য ভোটস, অর্থাৎ মোর দ্যান হাফ, 50% প্লাস 1, এটাকে বলা হয় মেজরিটি। আর প্লুরালিটি কি? প্লুরালিটি হচ্ছে আপনি অন্য সবার থেকে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল থেকে বেশি ভোট পাইছেন। যেমন ধরেন আমরা যদি এখানে দেখি, ধরেন 10টা ভোট আছে, এখন এখানে যদি আপনি মেজরিটি পেতে চান তাহলে আপনাকে 6টা ভোট পাইতে হবে। আপনি যদি 6টা ভোট পান তাহলে আপনি মেজরিটি পাইলেন। কিন্তু ধরেন আপনি ভোট পাইছেন 4টা, কিন্তু অন্য ক্যান্ডিডেটরা একজন পাইছে 2টা, একজন পাইছে 3টা, একজন পাইছে 1টা। এখন এটা যদি হয় তখন কি হবে দেখেন, আপনি কিন্তু এর থেকেও বেশি পাইছেন, এর থেকেও বেশি পাইছেন, এর থেকেও বেশি পাইছেন, মানে বাকি 3 জনের প্রত্যেকের থেকে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি ভোট বেশি পাইছেন, কিন্তু আপনি কিন্তু যে 50% বেশি সেটা পাননি। সুতরাং যখন আপনি 10টার মধ্যে 4টা ভোট পাচ্ছেন তখন আপনি পাচ্ছেন প্লুরালিটি, কিন্তু আপনি মেজরিটি পাচ্ছেন না। তো মেজরিটি হচ্ছে 50% প্লাস 1, আর প্লুরালিটি হচ্ছে আপনি অন্য সবার প্রত্যেকের থেকে ইন্ডিভিজুয়ালি বেশি ভোট পেয়েছেন, নট নেসেসারিলি 50% প্লাস 1। তাহলে আমরা বলতে পারি যে অল মেজরিটি ইজ প্লুরালিটি, বাট অল প্লুরালিটি ইজ নট মেজরিটি। এটা একটু খেয়াল রাখবেন।
সো আমরা যদি নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে স্যাংশনস। স্যাংশন হচ্ছে বিভিন্ন ধরনের যে অবরোধ আরোপ করা। যেমন আমরা জানি যে স্যাংশন মানে সোজা বাংলায় বলতে গেলে ধরেন একটা গ্রামে আপনি থাকেন, তো কোনো একজন ব্যক্তি খুব ফাইজলামি করছে, দুষ্টামি করছে বা কোনো একটা অপরাধ করছে, তখন গ্রাম্য সালিশ সভায় সিদ্ধান্ত নেওয়া হলো যে ওরে কেউ কোনো রকম হেল্প করবেন না, ওর সাথে কেউ কেনা বেচা করবেন না, ওর সাথে ওর বাসায় কেউ যাবেন না, ওরে কেউ আসতে দিবেন না, এটি হচ্ছে স্যাংশন। আপনি অবরোধ করবেন। যখন কোনো দেশ কোনো একটা উল্টাপাল্টা কিছু করে, তখন তার বিরুদ্ধে অন্যান্য দেশগুলো অনেক সময় স্যাংশন আরোপ করতে পারে। যেমন আমরা জানি মিয়ানমারে যখন রোহিঙ্গাদের উপর ওরা নির্যাতন শুরু করলো, তারপর কিন্তু মিয়ানমারের অনেকগুলা সামরিক বাহিনীর সদস্যদের উপর কিন্তু আমেরিকা স্যাংশন আরোপ করেছিল, যে ভ্রমণ নিষেধাজ্ঞা বা আরো অনেক টাইপের নিষেধাজ্ঞা আরোপ করা। আমরা দেখেছি যে ইরানের উপরে কিন্তু পশ্চিমা দেশগুলো স্যাংশন করেছিল। এটাকে বলা হয় স্যাংশন বা অবরোধ। নেক্সট টাইম হচ্ছে সভরেন্টি। সভরেন্টি হচ্ছে সার্বভৌমত্ব। আপনি জানেন সার্বভূমি, অর্থাৎ সার্বভূমি, এই ভূমির মালিকানা আমার, and I'll do what I want to do in this land. সভরেন মানে আই রুল মাইসেলফ, সার্বভৌম রাষ্ট্র। পৃথিবীতে সার্বভৌমত্ব ছাড়া আপনি কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে পারবেন না। যেমন ফিলিস্তিনের কিন্তু সার্বভৌমত্ব নাই, এটা খেয়াল রাখবেন আপনারা। নেক্সট যে টার্ম ওয়ার্ল্ডের ক্ষেত্রে ইউনিপোলার, বাইপোলার এবং মাল্টিপোলার। ইউনিপোলার মানে এক কেন্দ্রিক, এক মেরু বিশ্ব, বাইপোলার মানে দুই মেরুর বিশ্ব, মাল্টিপোলার মানে অনেক মেরুর বিশ্ব। যখন পৃথিবীর একটাই সুপার পাওয়ার থাকে এবং সেই সব কন্ট্রোল করে, সেটাকে বলে ইউনিপোলার ওয়ার্ল্ড। যেমন এই মুহূর্তে বলতে পারেন আমেরিকা হচ্ছে পৃথিবীর একমাত্র মোড়ল, একমাত্র লিডার, সেই সব জায়গায় হচ্ছে নাক গলায়, এই জন্য এটা বলে ইউনিপোলার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কিন্তু পৃথিবীটা ছিল বাইপোলার, মানে একদিকে ছিল আমেরিকা, আরেকদিকে ছিল রাশিয়া। তো আপনি চাইলে যে কোনো পোলে যেতে পারেন, রাশিয়াতে যেতে পারেন, আমেরিকাও যেতে পারেন, কোনো প্রবলেম নেই, দুইটাই তখন সুপার পাওয়ার। বাট এখন কিন্তু রাশিয়ার ফল হওয়ার পরে ইউনিপোলার হয়ে গেছে। আর এটা হচ্ছে মাল্টিপোলার, যখন অনেকেই থাকে, ধরেন রাশিয়া আছে, চায়না আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে, তখন এটাকে বলে মাল্টিপোল, অনেকগুলো দেশ। দেন কিছু জিনিস, সেটা হচ্ছে নন স্টেট অ্যাক্টর। স্টেট অ্যাক্টর তো আমরা জানি পৃথিবীতে বিভিন্ন দেশসমূহ, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, এরা যখন কাজ করে তখন সেটাকে স্টেট অ্যাক্টর বলে। বাট নন স্টেট অ্যাক্টর হচ্ছে বিভিন্ন এনজিও অনেক সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিভিন্ন টিভি চ্যানেল অনেক ভূমিকা রাখে, বিভিন্ন প্রতিষ্ঠান ভূমিকা রাখে, বিভিন্ন অনেক সেলিব্রিটিও ভূমিকা রাখতে পারে, সেটাকে বলে নন স্টেট অ্যাক্টর। যেমন আমরা একটু দেখি, যেমন ধরেন এই মুহূর্তে করোনা ভাইরাসের আবির্ভাব হওয়ার পরে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভূমিকা অনেক বেশি বেড়ে গেছে, এটা একটা নন স্টেট অ্যাক্টর, একটা আপনি বলতে পারেন। আবার অনেক সময় দেখা যায় সিএনএন বা আল জাজিরা বা বিবিসি মিডিয়া হিসেবে কিন্তু অনেক বড় রোল প্লে করে। অনেক সময় অনেক এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও, অনেক পার্সন, যেমন রিসেন্টলি আমরা দেখেছি যে জলবায়ু নিয়ে অনেকেই কিন্তু অনেক রোল প্লে করে। তো এটাকেই বলা হচ্ছে নন স্টেট অ্যাক্টর। নেক্সট যে টার্ম, যেটা হচ্ছে হার্ড অ্যান্ড সফট পাওয়ার। খুব সিম্পল, হার্ড পাওয়ার মানে শক্ত ক্ষমতা, আর সফট পাওয়ার মানে নরম ক্ষমতা। কিরকম সেটা? হার্ড পাওয়ার হচ্ছে আপনার যেটা আপনি টাচ করতে পারেন, যেটা দেখা যায়, যেমন ধরেন আপনার মিলিটারি স্ট্রেংথ, আপনার অনেক সৈন্য আছে, আপনার অনেক বোমা আছে, জেট প্লেন আছে, আপনার অনেক টাকা পয়সা আছে, এটা হচ্ছে হার্ড পাওয়ার। যেমন আমেরিকার হার্ড পাওয়ার অনেক বেশি, চায়নার হার্ড পাওয়ার অনেক বেশি, ইউরোপের হার্ড পাওয়ার অনেক বেশি, এটাকে বলা হচ্ছে হার্ড পাওয়ার। আর সফট পাওয়ার হচ্ছে এটা আপনি দেখতে পারেন না, এটা হচ্ছে সফট, নরম, মানে কালচার দিয়ে মেইনলি প্রমোট করা বা আপনার ভ্যালুস প্রমোট করা, এইটাকে বলা হচ্ছে সফট পাওয়ার। যেমন ধরেন কালচার প্রমোট, যেমন ধরেন বলিউড কিন্তু ইন্ডিয়ার একটা সফট পাওয়ার। এটার জন্য কিন্তু কোনো অস্ত্র লাগতেছে না, কিছুই লাগতেছে না, বাট এটা দিয়ে কিন্তু ইন্ডিয়া নিজেকে প্রতিষ্ঠিত করে দিবে। সবাই মোটামুটি ইন্ডিয়াকে বলিউড নামে চিনে। চায়নাতে তাদের ছবি মুক্তি পাচ্ছে, আফ্রিকায় তাদের ছবি দেখা হচ্ছে, মিডল ইস্টে দেখা হচ্ছে। সো হার্ড পাওয়ার হচ্ছে মিলিটারি, টাকা পয়সা, এগুলা। আর সফট পাওয়ার হচ্ছে আপনার কালচার, আপনার ভ্যালুস, এগুলো হচ্ছে সফট পাওয়ার। সো এখনকার বিশ্বে এই হার্ড পাওয়ার পাশাপাশি সফট পাওয়ারের ভূমিকাটা অনেক বেশি, কারণ সফট পাওয়ার আপনার কিন্তু মানুষের মনের মধ্যে ঢুকে যেতে হেল্প করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই টপিকগুলো নিয়ে আলোচনা। আশা করি আপনাদের কনসেপ্টগুলো কিছুটা ক্লিয়ার হয়েছে। তো এটা আপনাদেরকে হেল্প করবে বিশেষ পরীক্ষার প্রস্তুতিগুলোকে খুবই ইফেক্টিভ করার জন্য।